হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে তা হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল এডুকেশনে সকলকে স্বাগত। তো খুব গুরুত্বপূর্ণ এখানে ডিলিমিটেশন নিয়ে আর্টিকেল পাবলিশ হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ডিলিমিটেশন বিষয়টা কি, আমাদের সংবিধানে কি বলা রয়েছে, বা ভোটিংয়ের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, কীভাবে হয়ে থাকে, এই সমস্ত বিষয় জানতে পারবো। The delimitation of constituencies of Lok Sabha and state legislature is to be carried out on the basis of the first census after 2026. The 2021 census was originally postponed due to COVID-19 pandemic and subsequently due to delay on the part of central government. তো আমাদের যে ডিলিমিটেশন হবে, অর্থাৎ ভোটিং কনস্টিটিউয়েন্সি ডিভিশন কিভাবে তার মার্কিং হবে, বাউন্ডারি দেয়া হবে, সেই বিষয়টাকে বলা হচ্ছে ডিলিমিটেশন। তো সেটা 2026-এর পরে হবে, সেন্সাস করার পর। সেন্সাসের রিপোর্টটা নিয়ে, লেটেস্ট যে সেন্সাসটা 2021-এ হওয়ার কথা ছিল, সেই তথ্য নিয়ে, কিন্তু সেটা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি প্যান্ডেমিকের জন্য, সেটা পিছিয়ে গিয়েছে। তো তার তথ্য নিয়ে ডিলিমিটেশনটা করা হবে। তো এখানে ডিটেলস বলা রয়েছে ডিলিমিটেশনটা কি। ডিলিমিটেশন মিনস দ্য প্রসেস অফ ফিক্সিং দ্য নাম্বার অফ সিটস অ্যান্ড বাউন্ডারি অফ দ্য টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ইচ স্টেট ফর দ্য লোকসভা অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। শুধুমাত্র লোকসভা নয়, রাজ্য বিধানসভাতেও কনস্টিটিউয়েন্সির বাউন্ডারি কতটা হবে, কতগুলো সিট থাকবে, মোট টোটাল সিট কতগুলো থাকবে, এবং তার বাউন্ডারি কী হবে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। ইট অলসো ইনক্লুড ডিটারমাইনিং দ্য স্টেট সিটস টু বি রিজার্ভ ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য হাউসেস। তো এসসি এসটিদের জন্য কতটা সিট সংরক্ষিত থাকবে, সেটাও এখান থেকে আসবে। আর্টিকেল 82 and 170 of the Constitution provide that the number of seats in the Lok Sabha State Legislative Assembly as well as division into territorial constituencies shall be readjusted after each census. আর্টিকেল 82 এবং 170-এ বলা রয়েছে যে লোকসভা রাজ্যসভার মধ্যে সিট বন্টন কীরকম থাকবে, এবং প্রতি সেন্সাসের পর সেটা রিঅ্যাডজাস্ট করতে হবে, সেটাও বলা রয়েছে। দিস ডিলিমিটেশন প্রসেস ইজ পারফর্ম বাই দ্য ডিলিমিটেশন কমিশন দ্যাট ইজ সেট আপ আন্ডার দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের অ্যাক্ট অনুযায়ী এটা সেট আপ করা হয়। Such an exercise was carried out after 1951, 61 and 1971 census. 1951, 61, 71 সেন্সাসের পর এটা করা হয়েছিল। What is the constitutional requirement? এটা কেন রয়েছে, কি বিষয়? Democracy means rule of government by the people. It follows that a government is elected by a majority with a broad principle of one citizen, one vote, one value. The number of seats in the Lok Sabha based 51, 61, 1971 census was fixed at 494, 522 and 543. The population was 36.1 crore respectively. This broadly translates into average population of 7.3, 8.3 and 10.1 lakh per seat respectively. তো আমাদের গণতন্ত্র, সেখানে সাধারণ মানুষ, তাদের দ্বারা গভর্নমেন্ট বাই দ্য পিপল। সুতরাং মানুষের সংখ্যা অনুযায়ী তাদের প্রতিনিধি যারা পার্লামেন্টে আসছেন বা রাজ্য বিধানসভাতে যাচ্ছেন, তাদের প্রতিনিধি একজন থাকবেন, এবং কতজন পিছু একজন প্রতিনিধি থাকবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই ডিলিমিটেশনে ঠিক করা হয়ে থাকে। এবং এই 71 পর্যন্ত এই যে সেন্সাসটা ছিল, সেখানে এত সংখ্যায় ছিল, এবং প্রতি এত লাখ মানুষ পিছু একটা করে সিট দেয়া ছিল। However, it was been frozen as per the 71 census in order to encourage population control measures so that states with higher population growth do not end up having higher number of seats. তো 1971-এ এটা সিজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, কারণ এটা করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হবে, এটা মনে করা হয়েছিল যে একটা রাজ্য থেকে সে রাজ্য যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করে, তবেই কিন্তু সেখানকার কতগুলো সিট হবে সেটা কিন্তু নির্ভর করছে। সুতরাং এটি যদি বাড়ানো হতো, তাহলে রাজ্যগুলো কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহী হতো। তো সেই বিষয়টা বন্ধ রাখার জন্য এটা করা হয়েছে। দিস ওয়াজ ডান থ্রু দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইয়ার 2000, এক্সটেন্ডেড বাই দ্য 84 অ্যামেন্ডমেন্ট টিল 2026। তো এটা পরবর্তীকালে 2000 সাল পর্যন্ত 42তমতে এবং 84তমতে 2026 পর্যন্ত এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছিল। অর্থাৎ 1971-এ লাস্ট যা নাম্বার ছিল সেটাতে ফিক্সড ছিল। Hence, the population based on which the number of seats is allocated refer the population as per 1971 census. This number will be readjusted based on the first census after 2026. The boundary of territorial constituencies are readjusted without changing the number of seats.
নাম্বার অফ সিটটা চেঞ্জ না করে এটা রিঅ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড সিটস ফর ST/SC were determined as per the 2001 census and will again be carried out after 2026. 2026 এটাও চেঞ্জ হচ্ছে। In a normal course of event, the delimitation process for the number of seat boundary of territorial constituency and determining the reserve seat for SC/ST suit would have happened based on the census of 2031 as would have been the first census after 2026. তো SC/STদের যে সিটের পরিস্থিতিটা সেটা 2031 সেন্সাস হওয়ার পর রিঅ্যাডজাস্টেড হবে। What are the issue? The number of seats were frozen based on 71 census in order to encourage population control measure. Population explosion that happened in our country during the last 5 decades has been uneven, with some states like Uttar Pradesh, Bihar, Madhya Pradesh and Rajasthan having greater increase. Kerala, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh এদের থেকে এইসব রাজ্যগুলোতে বৃদ্ধি পেয়েছে অনেক। There are 2 options that are being discussed in the public domain with respect to the revised delimitation exercise based on the project population various states as 2026. The first is to continue with the existing 543 seats on the redistribution among the various states, and the second is to increase the number of seats to 848 with proportionate increase among various seats. তো হয় এটা নাম্বারটা ফিক্সড রাখা হবে, নয়তো 848 উন্নীত করা হবে। It can be noticed in both this scenario that the southern state is the smaller state in the north like Punjab, Himachal Pradesh and Uttarakhand, as well as the northern states are bound to be as a disadvantages when compared to the northern state of Uttar Pradesh, Bihar, Madhya Pradesh, Rajasthan. তো স্বাভাবিকভাবে এই বিষয়টা আসবে, যে সমস্ত রাজ্যে জনসংখ্যা বেশি তাদের সিট সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে যদি বাড়ানো হয়। তুলনামূলক দক্ষিণের রাজ্যগুলোতে তাদের যে নাম্বার অফ পপুলেশন সেখানে কিন্তু তুলনামূলক কম, তো সেক্ষেত্রে এটা ডিসক্রিমিনেশনের সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা একটা ইস্যু। ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের ক্ষেত্রে কি বিষয় রয়েছে? In a federation like US, the number of seats of the House Representative has been capped at 435 since 1913. The population of the country has increased amongst 4 times from 9.4 crore to 33.4 crore in 2023. The seats among the states are redistributed after every census through the method of equal proportion. This does not result in any significant gain or loss for any of the state. তো এদের সিস্টেমটা আলাদা রয়েছে ইউনাইটেড স্টেটসে। এদের সেই 1913 থেকেই সিট সংখ্যা ফিক্সড রয়েছে। তো রিডিস্ট্রিবিউট করে দেওয়া হয় প্রত্যেক সেন্সাসের পরেই। স্টেটের যে প্রতিনিধি থাকে সেটা বিভিন্নভাবে পরিবর্তন করে দেওয়া হয়, তার ফলে সমস্যাটা তৈরি হয় না। ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে 720 মেম্বার রয়েছে। দ্য number of seats is divided between 27 member country based on the principle of digressive proportionality. Under this principle, the ratio of population to the number of seats shall increase as the population increases. তো এখানে কিন্তু জনসংখ্যা অনুযায়ী সিটটা বৃদ্ধি হয় ইউরোপিয়ান পার্লামেন্টের ক্ষেত্রে। হোয়াট ক্যান বি অ্যান আইডিয়াল সলিউশন? তাহলে সমাধান কি হতে পারে? The issue arises because democratic and federal principle seem to be at loggerhead in the delimitation exercise as envisaged. However, they can be harmoniously reconciled by giving equal importance to both. তো দুটো ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া যেতে পারে। The main work of a member of parliament is to legislate on union list matter like defense, external affairs, railway, telecommunication, etc. and hold the central government accountable. Majority of the scheme of the central government are implemented only by the state governor. Hence, the number of MP in Lok Sabha may be capped at the present number. তো যেহেতু ইমপ্লিমেন্টেশন অথরিটি মূলত রাজ্যের গুলোর মাধ্যমেই হয়ে থাকে, এক্ষেত্রে সিটটাকে ফিক্সড করে দেওয়া যেতে পারে, যেরকম আমেরিকার ক্ষেত্রে করা হয়েছে। এছাড়া নো disruption in the present representation of various states. This will maintain the uphold the federal principle. The number of MLA in each state may be increased in line with current population to address the democratic principle requirement. However, the most important reform of the strengthening democracy is to empower the local body of panchayat and municipality who engage with the citizen on a day-to-day basis. The devolution of powers and finances to these bodies must be significantly increased to strengthen democracy as grassroots level. তো এখানে মূলত
পার্লামেন্টের ক্ষেত্রে নাম্বারটা ফিক্সড রেখে লোকাল বডি গভর্নমেন্ট যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি ডিসেন্ট্রালাইজেশন করা, আরও বেশি তাদের হাতে পাওয়ার দেওয়া, এইটার উপর বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে। তো ডিলিমিটেশন ক্ষেত্রে অবশ্যই এটা একটা ফেডারেলিজমের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যার বেসিসে যদি এটা করা হয় তাহলে যে সমস্ত স্টেট পপুলেশন পলিসি, পপুলেশন কন্ট্রোল করতে পেরেছে তাদের ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন বলে গণ্য করা যেতে পারে। সেই কারণেই তিনি এরকম ধরনের ফিক্সড রাখার কথাই বলছেন। লেখক এখানে এরকমভাবে এটাকে বিশ্লেষণ করেছেন। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, ফিসকাল ফেডারালিজম। ফিসকাল ফেডারালিজম অর্থাৎ আর্থিক ক্ষেত্রে এখানে কিন্তু যুক্তরাষ্ট্র সিস্টেমটাকে বজায় রাখা। কেন এটা বলা হচ্ছে? কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশন করা হয়, তাদের ক্ষেত্রে যে বঞ্চনাগুলো করা হয় রাজ্যের ক্ষেত্রে, তো সেই বিষয়টা নিয়ে এখানে বলতে চাওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। February 8, Kerala Chief Minister Pinarayi Vijayan will lead a protest in New Delhi against the Centre for placing Kerala on a financial embargo. Kerala government has accused the Centre of pushing the state into a severe financial crisis by imposing a limit on this borrowing. তো কতটা রাজ্য বড় করতে পারবে সেখানে একটা লিমিটেশন আনা হয়েছে, কতটা ঋণ নিতে পারবে লিমিটেশন আনা হয়েছে। নেট বরোয়িং সেলিং, এটা বলা হচ্ছে এনবিসি, নেট বরোয়িং সেলিং অন দ্য স্টেট হুইচ লিমিট বরোয়িং ফ্রম অল সোর্সেস, violate Article 293 of the Constitution, the wide area of the Constitution issue that now thrown open point at the severe erosion of fiscal federalism in the country. তো নেট বরোয়িং সেলিং একটা বড় কতটা করতে পারবে রাজ্যগুলো, সেখানে যদি একটা লিমিটেশন আরোপ করে দেওয়া হয় সেটা নিয়ে এখানে সমস্যার কথা বলা যায়। এই বিষয়টা কি? All sources including open market borrowing, the center has decided to deduct liability arising from the public account of the state to arrive at the NBC. In addition, borrowing by state-owned enterprises or the principal and the interest are survived out of the budget through assignment of taxes across any or the other state revenue also deducted from NBC. তো এখানে এনবিসিটা এনে রাজ্যগুলোর যে ঋণের বোঝা সেটা যাতে কমানো যায় এরকম একটা নিয়ম সেই কারণে আনা হয়েছে, এটা বলতে চাওয়া হচ্ছে। তো কেরালা তারা এই বিষয়টা নিয়ে প্রোটেস্ট করছে, এটাই তাদের মূল ইস্যু। তো স্টেট ফাইন্যান্সের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল 293 ক্লজ 3-তে বলা রয়েছে। স্টেট হ্যাজ টু অবটেন দ্য কনসেন্ট অফ সেন্টার টু রেজ এনি লোন ইফ এনি পার্ট অফ দ্য প্রভিশন প্রিভিয়াস লোন এক্সটেন্ডেড বাই দ্য সেন্টার ইজ আউটস্ট্যান্ডিং। তো ক্লজ 3-তে বলা রয়েছে 293 ক্লজ 3 যে এরকম যদি কোনো লোন এক্সেস লোন নিতে হয় সেক্ষেত্রে সেন্টারের থেকে কিন্তু পারমিশন নিতে হবে। প্রিভিয়াস লোনের যে পরিমাণ ছিল সেটা যদি এক্সটেন্ড হয়ে যায় সেন্টার দিক থেকে তখন তাকে পারমিশন নিতে হবে। অন ক্লোজ স্ক্রুটিনি দ্য সেন্টারস ডিসিশন টু ইনক্লুড এক্সট্রা budgetary borrowing by state-owned enterprises in the total debt of the state is constitutionally suspect. The Union Finance Minister justified the decision by relying on the 15th Finance Commission report, which says government at all times may observe strict discipline by resisting any further additions to the stock of off-budget transaction and contingent liabilities, which is against the normal of fiscal transparency and determining the fiscal sustainability. তো এখানে 15th ফাইন্যান্স কমিশনের একটা রিপোর্ট ছিল, সেখানেও কিন্তু এই ধরনের কিছু রেস্ট্রিকশন নিয়ে আসার কথা বলা হয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্টিকেল 266 ক্লজ 2 কি বলছে? মানি কালেক্টেড বাই দ্য সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্ট হুইচ ডু নট পার্টেন টু দ্য কনসলিডেটেড ফান্ড ক্যান বি ব্রট আন্ডার দ্য হেড অফ পাবলিক অ্যাকাউন্ট। তো কনসলিডেটেড ফান্ডের যেটা পার্ট নয় সেটাকে পাবলিক অ্যাকাউন্টের মধ্যে আনা যেতে পারে। স্মল সেভিং, সিকিউরিটি ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, রিজার্ভ ফান্ড, এই সমস্ত এগুলো পাবলিক অ্যাকাউন্টের অংশ। অল অ্যাক্টিভিটি রিলেটেড টু পাবলিক অ্যাকাউন্ট ফল উইদিন দ্য ডোমেন অফ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য সেন্টার হ্যাজ নো পাওয়ার টু ইনক্লুড দ্য উইথড্রল ফ্রম পাবলিক অ্যাকাউন্ট ইন দ্য এনবিসি। তো এনবিসিতে কোনো রকম এখানে পাবলিক অ্যাকাউন্ট থেকে উইথড্রলের বিষয় কিন্তু নেই। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। রিসেন্ট পলিটিক্যাল ইস্যুটা গুরুত্বপূর্ণ নয়, যে বিষয়টা পুরো ওভারঅল বিষয়টা এবং কনস্টিটিউশনের সাথে রিলেটেড যে আর্টিকেলগুলো রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ।
তো এরপর আমরা বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিল পেশ, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটা পেশ হয়েছে। বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি দত্তক সংক্রান্ত বিষয় রয়েছে। হালালা ইদ্দাতের মতো প্রথা নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের ক্ষেত্রে 2 বা বহু বিবাহ নিষিদ্ধ। অপ্রাপ্তবয়স্ক বিবাহ নিষিদ্ধ। বিয়ে ন্যূনতম বয়স পুরুষদের ক্ষেত্রে 21, মহিলাদের ক্ষেত্রে 18। এবং একত্রবাসের শর্ত নথিভুক্ত করা আবশ্যিক। প্রয়োজন সরকারি আধিকারিকের সম্মতি। রাখতে হবে ঘোষণাপত্র। একজনের বয়স 21-এর কম হলে বাবা মায়ের সম্মতি আবশ্যক। শুধু উত্তরাখণ্ডের বাসিন্দা নন, ওই রাজ্যে যাওয়া পর্যটকের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু কার্যকর হবে। তো খুব গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ডের এই যে ইউনিফর্ম সিভিল কোড বিল যেটা পাশ হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাজারে ভারত চাল, বিষয়টা কি? সম্প্রতি দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাংক নির্ধারিত সহনসীমার মধ্যে মূল্যবৃদ্ধি রয়েছে 2 থেকে 6%, যেটা সহনসীমা। কিন্তু তা সত্ত্বেও ওই ভারত চালটা বাজারে আনা হয়েছে, কম দামের যে চালটা। তো তার ফলে প্রশ্ন উঠছে, জিনিসপত্রের দাম যদি নাগালেই থাকে, তাহলে এই চাল বিক্রি কাদের জন্য? এর আগে বিভিন্ন শহরে ভারত ব্র্যান্ডের আটা, ডাল, তেল, পেঁয়াজ, চিনি বিক্রি চালু করেছে সরকার। তো এক্ষেত্রে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে স্কিমগুলো আছে এই ধরনের, এই স্কিমগুলোকে আমাদের একটু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। 3টি আইপিও বুধবার একসাথে বাজারে প্রথম শেয়ার ছাড়তে চলেছে 3টি সংস্থা। রাশি পেরিফেরালস, জন স্মল ফিন্যান্স ব্যাংক, ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক। তারা এত টাকা তুলবে। তো এটা গুরুত্বপূর্ণ। আইপিও নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি। তো পেটিএম যেহেতু বন্ধ হতে চলেছে বলা হয়েছে, তো ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে। ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে আমরা বহু আলোচনা করেছি। তো এইটা এরপর আমরা সরাসরি চলে যাব এডিটোরিয়ালে। এখানে চার্লস ডিকেন্সকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে। ভিক্টোরিয়ান যুগে ইউরোপের সাহিত্যে এক নতুন বিপ্লবের নাম চার্লস ডিকেন্স। তিনি একাধারে উপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, সচিত্র প্রতিবেদক, সমালোচক ছিলেন। চার্লস ডিকেন্সকে ইতিহাস মনে রাখবে তার অসাধারণ লেখনীর জন্য। অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, নিকোলাস নিকোলবি, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ 2 সিটিজ, গ্রেট এক্সপেকটেশন এর মতো কালোজয়ী উপন্যাসের রচয়িতা ডিকেন্স 19বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তৎকালীন সমাজে খেটে খাওয়া দারিদ্র মানুষ, সামাজিক অসঙ্গতির চিত্র তার লেখার মধ্যে ফুটে উঠেছে। তো গুরুত্বপূর্ণ এই সমস্ত লেখাগুলো, বিশেষত মিসলেনিয়াস পরীক্ষার জন্য এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অনেক কিছু ডিটেলস রয়েছে। এগুলো সব গুরুত্বপূর্ণ নয়, জাস্ট কি উপন্যাস তিনি লিখেছিলেন এটা এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে অধিকাংশই পলিটিক্যাল অ্যাঙ্গেলে বিভিন্ন এডিটোরিয়ালে আলোচনা করা আছে, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয়। তো আজকে ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।